তিনজন মারা গেছে শুধু বিতানের বউটা পছন্দ হয়েছে পলিটিশিয়ানদের। অঙ্গটা দেখুন। হায় রে মোল্লা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জনজাতি এখন। পলিটিশিয়ানদের কথাকে আমি ঢব্বলি মনে করি। কিন্তু স্যার এটা 26,000 গুণিত 4 কত হলো? ওই ভোট দরকার নেই, তার চেয়ে একটা দুধেল গাইকে ঠিক করে গুন্ডামি করলেই ভোট চলে আসবে। লোকগুলো পশ্চিমবঙ্গে হই হই করছে যে পাকিস্তানকে বড় দর মুশকিল আজকের কথা দর। পশ্চিমবঙ্গে তো মিনি পাকিস্তান আছে। সেনাবাহিনীর সংখ্যাগুরুর হাতে যতই রাষ্ট্র ধর্মনিরপেক্ষ দেশ হোক, দেশ মেজরিটি চালায়, মেজরিটি চালায় দেশ, এটা বাস্তব। তো সেক্ষেত্রে কাজ না করে ভাতা দিচ্ছি সরকার, সরকারি কোষাগারের টাকা, এটাকে কি আপনি ঠিকভাবে দেখেন? মানে এটা কি ঠিক? ঠিক হতে পারে, কিন্তু এটা তো ইস্যু হবে না, ভোটের ইস্যু এটা হবে না। এই চুরি চামারি ডাকাতি চাকরি চলে যাওয়া, কজন শিক্ষকের কটা ওদের ভোট আছে গোনা হয়তো। একজন শিক্ষক, তার ঘরে 4 জন ডিপেন্ডেন্ট, 26,000 গুণিত 4 কত হলো? ওই ভোট দরকার নেই, তার চেয়ে একটা দুধেল গাইকে ঠিক করে গুন্ডামি করলেই ভোট চলে আসবে। পয়েন্টে যান, ওটা তো ভোটের ইস্যু নয়। ভোটের ইস্যু তো আসলে হিন্দু মুসলমান হচ্ছে। শামচেরগঞ্জে মারার বন্দোবস্ত করে দিলাম, দেখ কথাবার্তা। শুভেন্দু অধিকারী ওই বিতানের বাচ্চাকে খাড়াড়ি করছিল। আমাদের অরূপ বিশ্বাসও গিয়েছিল, দুটো তো বাচ্চা, তো কোলে নিতে হবে তো নাকি? শুভেন্দু একটা কোলে নিলে অরূপ বিশ্বাস ছেড়ে দেবে? অরূপ বিশ্বাস কোলে নিয়ে নিচ্ছে। বিতানের বউটা কিন্তু খুব ভালো, বিশাল ভালো। এবং না না বলিনি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। 3 জন মারা গেছে শুধু বিতানের বউটা পছন্দ হয়েছে পলিটিশিয়ানদের। অঙ্গটা দেখুন। বাকি 2 জন না আইবির লোক ছিল, বড় অফিসার ছিল, তাদের মুরগি করা যাবে না। খুব পয়েন্টটা দেখুন, সফট কর্নার বিতানের বউ, তারপরে বিতানের বউকে নিয়ে লাফালাফি করলে ছাড়বে কেন? তারও নেটওয়ার্ক আছে। ভারতের নাগরিক নয় কোথায়, পাসপোর্ট ঠিক নেই, আধার ঠিক নেই, ভোটার ঠিক নেই, টোটাল জাল। ও পয়সা নিয়ে পালাবে বাংলাদেশে, ইউনুসকে দিতে পারে। জামা তুলছে বলে ফান্ড তৈরি করে 30 কোটি $1 না কত, 1 কোটি নাকি পেয়েই গেছে। যাই না, সবটাই ঢপ হতে পারে। পলিটিশিয়ানদের কথাকে আমি ঢব্বলি মনে করি। কিন্তু স্যার এটা বলা হচ্ছে যে বিদেশি যারা প্রবাসী বাঙালি তারা যে কাজ করেন, তাদের মধ্যে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ বা এরকম ঘটনা ঘটলে ওরা নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে একটা ওদের সরকারি স্বীকৃত একটা ফান্ড করে, যেটা ভিকটিম তার হাতে তুলে দেন। এটা আমেরিকাতে থাকবে, ওইটি তো পেয়েছিল। এ তো প্রবাসী ছিল না, আপনার বন্ধু তিলোত্তমা ছিল, সে এদেশে ছিল। তো সে এমনি খাতা কলমে তো বলছে 5 কোটি টাকা উঠেছে, অ্যাকচুয়ালি 30 কোটি টাকা উঠেছে। মিডিয়াগুলোকে টাকা দেওয়া হয়েছে, আন্দোলনকারী, হ্যাঁ মিডিয়াগুলো দেওয়া হয়েছে, যাতে মিডিয়া টকশো করে। এটা নিয়ে আমার মনে হয়েছে ভুল হতে পারে, কিন্তু আমার দুঃখ হলো না ঝন্টু শেখের বউয়ের দিকে খুব দুঃখ। ঝন্টু শেখ বলছে আমারও তো ছেলে পুলে আছে, ছেলে এবং পুলে মানে অনেকগুলো বাচ্চা, দুটো নয় হয়তো, বেশি হতো, ছেলে এবং পুলে। কেউ যায়নি। কিন্তু স্যার উনি তো রাষ্ট্রের একজন ছিলেন, উনি তো কম্পেনসেশন পাবেনই। আমি ওই জায়গায় যাচ্ছি না, কম্পেনসেশন তো বিধানে বউ পাবে, ওটা প্রশ্ন বলছি না। বিধানে ভাই বলেছে, কুলাঙ্গার মেয়ে আছে, বাম্মাকে দেখে না, শ্বশুর দিকে দেখে না, ফালতু টাকা পয়সা শ্বশুর দিকে দিক, দিদি খুব চালাক, চেক তৈরি করেছে, 5 লাখ দিয়েছে শ্বশুর শাশুড়িকে, আর 5 লাখ দিয়েছে বিধানের বউ। অঙ্কটা ঠিক মিলে গেছে। ঝন্টু সেই নেই বাবা, আমি মোল্লা ভাই, আমার মোল্লার ব্যাপারটা খুব ভাবি আর কি, আমি কোনো যাই করি। ঝন্টু সে যারা ঘুরতে গিয়েছিল তো এরা দুর্ভাগ্যের বলি, কলমা টলমা জানতো না, জানলে সমস্যা হতো না। ঝন্টু সে জানতো যে জঙ্গিদের সাথে লড়াই করতে গেলে মরেই যাবো, মরেই গেল। ঝন্টু সের কাছে গিয়েছিল, সিপিএম গিয়েছিল, মুসলমান ইমাম মৌলানা গিয়েছিল, নওশাদ সিদ্দিকীও গিয়েছিল, শুভেন্দুরা যায়নি। ওদের বাচ্চাকে কেউ কোলে নেয়নি, বড্ড ব্যথা। আজব দেশ, আজব ভারতবর্ষ, এইটাই চিত্র, বাকিটা সব ছেড়ে দিন ফালতু। একদিকে ঝন্টু শেখ, একদিকে বিতানের বউ আর বাচ্চা, ওইদিকে ঝন্টু শেখের বউ আর বাচ্চা, শুধু এইটুকু দেখুন। পলিটিক্সটা বুঝে যাবেন কারা দেশপ্রেমী। আমি চেতাবনী দেখছি আপনার এই চ্যানেলে, ভণ্ডামি করবেন না, সব নিয়ে করুন, দেশ মাতাকে নিয়ে করবেন না। আমি ভারতীয় গোয়েন্দা বাহিনীকে, সেনাবাহিনীকে বলছি, 28টা রক্ত দরকার ছিল, 28টা প্রাণ দরকার ছিল আপনাদের, নাকি 28,000 হলে ভালো হতো? কোনটা?
তারপরে নাকি জঙ্গিদের ঘরগুলো পাওয়া গেল, তারপরে জঙ্গিদের ঘরগুলো উড়িয়ে দেওয়া গেল। তার আগে জঙ্গিদের সব ছিল না। 28 জন মরে যাওয়ার পর জঙ্গিদের ঘর তৈরি হয়ে গেল এক রাতের মধ্যে। কি ভণ্ডামি না? আপনি উত্তর দিন আমাকে। কাশ্মীর উপত্যকায় যদি জঙ্গিদের ঘর থেকেই থাকে, ফারুকের ঘর থেকেই থাকে, ফারুক জঙ্গি, তাহলে এই 4 দিন আগে 28 জন মরে যাবার আগে ভারতীয় গোয়েন্দা বাহিনী, ভারতীয় সামরিক বাহিনী, ভারতীয় স্বরাষ্ট্র দপ্তর জানতো না? দেশ চলছে, হায় রে আমার দেশ এখন ভাঙতে যাচ্ছে। টিআরপি ভোট নাকি নোট? আমি পরিষ্কার বলছি, এই ঘটনা ঘটিয়েছে কারা জানেন? এক অংশের কাশ্মীরবাসী বা অন্যবাসী, তাদের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, আর ভারতীয় গোয়েন্দা বাহিনীর লোক আছে। খোঁজ নিয়ে দেখবেন তারা ধর্মে হিন্দু, তারা চায় হিন্দু মরুক। টাকা কেন স্যার হিন্দুরা কেন চাইছে হিন্দু মরুক? টাকা টাকা। যারা সুইসাইড করেছিল গান্ধী মূর্তি পাদদেশে, তারা হিন্দু ছিল। টাকাটা লুট করেছিল কি? পার্থ চট্টোপাধ্যায়। ওদের থেকে টাকাটা তুলেছিল কি? পার্থ রেজেন্ডা। মরেছিল কি? একটা হিন্দু। ধর্ম ছিল আর টাকা ছিল। আমি অত্যন্ত চ্যালেঞ্জিং জায়গায় বলছি, কেউ স্বীকার করতে চাইছে না পার্লামেন্টে। হিন্দুত্ববাদীরা বলতে পারছে না, বলতে চাইছে না, সংকোচবোধ করছিল। কি যে এই যে 26 জন বা 28 জন মারা গেছে, তাদের ধর্ম দেখা হয়েছিল, তারা কাপড় খোলা হয়েছিল, তারা কলেমা পড়তে পারে কিনা দেখা হয়েছিল। যে কাজটা ববি হাকিম বলেছিল দুর্ভাগাদের মানে আপনাদের, কোরআন তেলাওয়াত করে সৌভাগ্যের বলি হয়, ইসলাম এসো শুনেনি? যারা এইভাবে মরে গেল, যারা, আমি অবাক হয়ে যাচ্ছি ওরা মারলো কেন, এটা তো জানতে হবে। যে ওরা যদি হিন্দুকেই মারে, এই কথা প্রথম বললো কে পার্লামেন্টে? শিলমোহর দিল কে? মিম নেতা ওয়েরছি, আসাদুদ্দিন ওয়েরছি প্রথম বললো হ্যাঁ মুসলমানরাই মেরেছে, ধর্মীয় কারণেই মেরেছে, কলেমা পড়ার জন্যই মেরেছে, মানে ইসলাম দিকে মেরেছে। খুব ভালো লেগেছে একটা জিনিস জানেন তো, বাংলার মুসলমানদের শিক্ষিত। এরা মসজিদে তো বলেছিল ওয়াকাফ নিয়ে তোমরা কে কে জান দেবে। আচ্ছা জান দিলে মারবে, একটা লোককে মারতে হবে তো, জান এমনি দিয়ে দেবে? ওই যে ওয়াকাফের জন্য কারা কারা জান দেবে, এটা মসজিদের নামাজের পরে তরুণদেরকে শেখানো হচ্ছে। 20 ডিসেম্বর 2024 রানী রাসমণি রোডে তোহা সিদ্দিকির মিটিং এ একজন ইমাম বলছে হাজার হাজার লোকের সামনে তোরা কে কে জান দেবে বলো, ওয়াকাফের জন্য জান দেবে বলো, হাত তোলো। জান তো দিয়েছে, দিতে গিয়েছিল, তো জান দিলে তো জান নেবে। জান দেবো, জান দিয়ে পেট কেটে দেবো, হয় নাকি? আমরা যাব বিতানকে হত্যা করব। আপনার নাম কি? শুভজ্যোতি। কাফের, কাফের হত্যা করবো, করে জানটা। তবে আপনারা তো ক্ষমতা, আপনি তো বন্দুক চালাবেন, মরে যাবো, হয়ে গেলাম শহীদ। আমার মনে হয় ওই স্প্ল্যাট থেকে 4 জন ঠিক হয়েছিল। ওই স্প্ল্যাটে 2 জন পাকিস্তানি ছিল আর 2 জন হচ্ছে কাশ্মীরের লোক ছিল, ওরাই গিয়ে ওই হামলাটা করেছে। বললাম তোহা সিদ্দিকি তো ভালো যায়, তোহা ভালো আছে, তোহা দা সেখানে জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ আর ফু আর থু, এই 4টে জিনিস। দিদি পাশে বসে বসে দিদি বিরাট করছে, ইসলাম খাদরে পে নেই, ইসলাম কন্ট্রোলে, হাতের মুঠোয়। ভোলা তোর কাছে গ্রেপ্তার হয়েছে কেউ? আচ্ছা আমি বুঝতে পারছি না, যে লোকগুলো পশ্চিমবঙ্গে হই হই করছে যে পাকিস্তানকে বলো ধর মুশকিল, আজকের কথা ধর পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে তো মিনি পাকিস্তান আছে। 2015 সালে এই যে কাজী মাসুম আক্তার বেঁচে আছে এখনো, মরে তো যায়নি। বেঁচে আছি কেন? মরে যাওয়ার কথা ছিল। আমাকে তো হত্যা করা হয়েছিল এখানে, জানেন না? কারণ ওই 28 জনের মৃত্যু হচ্ছে ভয়ঙ্কর, এটা আমাকে হামলা করাটা। 28 জনকে গুলি করে মেরেছে, ওটা অন্যায় করে মেরেছে, কিন্তু আমাকে দেশের জন্য মেরেছে, দেশ মাতার জন্য মেরেছে। ঝন্টু শেখ সে মিলিটারিতে আছে, যুদ্ধ করতে গেলে তার মৃত্যু হতে পারে। কাজী মাসুম আক্তার সিভিলিয়ান পার্সন, তার যুদ্ধ করার দরকার ছিল না। তিনি একটা স্কুল হেডমাস্টার ছিল, মাদ্রাসা স্কুল হেডমাস্টার, বেটিয়ে পড়েছে। কি পাপ? জাতীয় সঙ্গীত ছেলেরা প্রার্থনা সভায় গাইবে, এটা অন্যায়। ভারতের জাতীয় সঙ্গীত এটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান,
রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন হবে, পাপ। আর্লি ম্যারেজ বা বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে আটকে দেওয়া হয়েছিল, একসময় তো আর্লি ম্যারেজ বন্ধ করা হয়েছিল, পাপ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এগিয়ে থাকা খবরের কাগজে, মৌলবাদের বিরুদ্ধে এগিয়ে থাকা খবরের কাগজে আর্টিকেল লিখেছিল, পাপ। এগিয়ে থাকা টিভি চ্যানেলগুলোতে নোংরামি, নষ্টামি, রাজনৈতিক ভণ্ডামি, ধর্মীয় ধ্যাত্রামির বিরুদ্ধে কথা বলেছিল, পাপ। ছেলে মেয়েদের নাচ গান কবিতা নাটক শিখিয়েছিল, পাপ। মূল দ্বারা শিক্ষা, দেশপ্রেমের শিক্ষা, তাতে দীক্ষা দেওয়া চেষ্টা করে অভাবনীয় ঘটনা ঘটিয়েছিল, পাপ। এই এতগুলো পাপের জন্য 1000 লোক, 12 জন পুলিশ অফিসার সামনে এই কাজী মাসুম আক্তারকে হাত থেকে ছিনতাই করে লোহার রড দিয়ে কুমায় পাঠিয়ে দিই 2015। গোটা পৃথিবীতে নিউজ, পশ্চিমবঙ্গে নিউজ নেই, মানুষ নড়াচড়াও করেনি। পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল বাংলা নিউজ করছে না, তাদের হিন্দি সংস্করণ, হিন্দি চ্যানেল, সর্বভারতীয় চ্যানেল টকস করছে দিনের পর দিন, ভয়ে কুত কুত কুত। এগিয়ে থাকা টিভি চ্যানেল খবর কাজ করেনি, এগিয়ে থাকা টিভি চ্যানেল তিলোত্তমার মতো হই হই করেনি, পশ্চিমবঙ্গের মানুষ নড়েনি। কিন্তু স্যার তখন না, তিলোত্তমা উচিত ছিল আন্দোলন করা, মুসলিম সমাজ তো চায়, মরে গেছে মুসলিম সমাজ। একটু পড়ে শোনাই, এরা তো জেনোসাইড হবে, দলে দলে মরবে এরা, এরা তো হবে, এরা ইহুদি হবে, কি পারে ইহুদিদের কেটেছিল না, এটা ভারতবর্ষ হবে। এরা চীনকে দেখে শেখেন, উইঘুর মুসলমানদের দেখে শেখেন, এরা রোহিঙ্গা মুসলমানদের শিখেন, এদের কোথায় যাবে বলুন তো? পাকিস্তানে যাবে হবে তো, মার্কেটে যাবে কোথায়? আমি এই কালো মেঘ দেখতে পাচ্ছি, যে সেই জন্যই তো প্রতিবাদ করেছি। আমার যে স্বচ্ছ কথা, ন্যায়ের কথা, দেশপ্রেমের কথা ভালো লাগেনি, যে মিম প্রধান মসজিদে মসজিদে কালো কালো ওই মানে প্রতিবাদের কালো কাপড় পরেছিল, পরে মসজিদে দোয়া করাচ্ছিল ওই ওদের আত্মার শান্তি হোক আর এই সন্ত্রাসবাদ নিধন হোক। পশ্চিমবঙ্গের কটা মসজিদ হয়েছে বলুন তো? এটা তো হেডকোয়ার্টার, কাশ্মীর না, কাশ্মীরের মুসলমান অনেক উন্নত, অনেক আধুনিক, অনেক মডার্ন, অনেক উদার। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য কি লিখেছে দেখেই তখন গতকালকে সোশ্যাল মিডিয়া, কাশ্মীরে নয়, দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমানরা বাস করে এই বাংলায়, তারা উন্নয়ন, ক্ষমতা, মর্যাদায় পিপিলিকার ন্যায়, কিন্তু রাজনৈতিক মস্তানি, গুন্ডামি, বন্ডামি আর ধর্মীয় নাকেবি জনিত অসুখে তাদের সর্বদাই ডানা গজায়। অবশ্যই মরিবার তরে, তবে এখনো মরে নাই, আসলে ওরা নির্বোধ, ওরা বোঝে নাই, তাই মরিয়াও মরে নাই। ওরা বুঝিবে তখন, গায়ে আগুন লাগিবে যখন, ওদের প্রিয় দিদিও সব জানেন, মানেনও, তখনও হয়তো তিনি বেঁচে থাকবেন, তবে ক্ষমতার অলিন্দ থেকে অনেক অনেক দূরে। হয়তো একদিন নির্বোধ বানিয়ে রাখার জন্য, হয়তো এতদিন নির্বোধ বানিয়ে রাখার জন্য মুচকি হাসবেন। মালদা রাম, মিষ্টি আর উত্তরীয় নিয়ে যোগীদের মতো কাউকে তখন নবান্ন বা রাইটাসে গিয়ে বরণ করে ধন্য হবেন। মোদিজিদের করে এখন যেমন ধন্য হন। ধীশক্তি আছে যাদের, তারা সকলেই জানেন বাংলা থেকেই সেই মরণ যাত্রা শুরু হবে, শুধু সময়ের অপেক্ষা। বড্ড কষ্ট লাগছে এই আদমরাদের যে এত ঘামারি, তাই এই আদমরাদের এত ঘামারি আর হুমকি গালি খাই। আমরা যে ক্ষুদ্র, আর যে কোনো উপায় নাই, পরিষ্কার বলে দিয়েছি, জেনোসাইড হয় বাংলায়, না 2-4টে নয়, শত শত মরবে। এবং মুর্শিদাবাদ কাড্ডা মসজিদ মনে পড়ে, বাম আমল ছিল, শুধু বামেরা মুসলমানদের কল্যাণ সাধন করেনি, একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে তালা দিয়ে দিয়েছিল মুসলমানদেরকে, আর কিছু ছোলা ছড়িয়ে দিয়েছিল ঘরের ভেতরে। কাকেরা যেমন ক্ষুধার্ত কাকেরা ছোলা নিয়ে খপ করে কাড়াকাড়ি করে খায়, মুসলমান খপ করে কাড়াকাড়ি করে খাচ্ছিল ঘরের ভেতরে। তালা দিয়ে বলা ছিল, তোমাদেরকে সংখ্যাগুরু হিন্দুরা মারবে না, তোমরা সুরক্ষিত, দাঙ্গা করতে দিইনি আমরা। এটা ছিল 34 বছর বামেদের রাজত্ব, মুসলমানদের বোঝে না। তখন কাড্ডা মসজিদ হয়েছিল, বিতর্কিত কাড্ডা মসজিদ। ট্রেনে করে কাড্ডা মসজিদে নামাজ পড়তে হাজার হাজার মুসলমান যাচ্ছিল। নসিপুর বলার জায়গা আছে, ট্রেন থেকে নামিয়ে কুচি কাটা করা হয়েছিল, 300 জনের মতো মানুষ মারা গেছে, টুপি পরিহিত মানুষ তারা। বাম আমলে খোদ পশ্চিমবঙ্গে, হ্যাঁ, ওই মালদা মুর্শিদাবাদ মুসলমান সংখ্যাগুরু, হ্যাঁ, 300 জনের যারা মেরেছিল তাদের কারো শাস্তি হয়নি।
তারা পরবর্তী লিডার বলেছে। মুসলমান বোঝে, মুসলমানরা জানে তারা যে আগ বাড়িয়ে দাঙ্গা করেছিল ওই ওই ধুলাগড়িতে, আকবরী নিজে থেকে দাঙ্গা করলো, করার পরে কত হিন্দুদের ক্ষতি হয়েছে যারা নেই। মুসলমানদের এখনো অনেকের জামিন হয়নি, অনেকের দোকানপাট চুরমার হয়ে গেছে। আম মুসলমানদের জানে, ওরা কি জানে দক্ষিণ চব্বিশ পরগনার একটা গ্রামকে টোটাল মুসলমানকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, গোটা গ্রাম থেকে মুসলমানরা পলাতক হয়েছিল। তার আগে ওরাই দাঙ্গা করেছিল, মুসলমানই করেছিল, কারণ এরা ক্ষমতাশালী দেশ, রাষ্ট্র সংখ্যাগুরুদের হাতে, সেনাবাহিনীর সংখ্যাগুরুর হাতে। যতই রাষ্ট্র ধর্মনিরপেক্ষ দেশ হোক, দেশ মেজরিটিরা চালায়, মেজরিটিরা চালায় দেশ, এটা বাস্তব। বোঝার ক্ষমতা নেই, এরা জানে না, বোঝে না, এদের জ্ঞান হয়নি, জ্ঞান হবেও না। 4-5টা তহা সিদ্দিকী, একটা ববি হাকিম, একটা হুমায়ুন কবির, একটা সিদ্দিকুল্লাহ গরুর কল্লা ছেড়ে দেওয়া মার্কেটে। তোরা খারাপ খারাপ কথা বল, তোরা সংখ্যাগুরুদের আক্রমণ করে দে, একটা শামসেরগঞ্জ করে দে, তোরা তুই মারবি, তোদের 2 লাখ মারব। এরাই ছিল, এদের মতোই ছিল হামাস, এদের মতোই ছিল, কিচ্ছু না। রকেট গেল, ইসরায়েলে পড়লো, কয়েকশো নারী শিশু মরল। মুসলমান পৃথিবীর একটা বিরাট অংশ বললো তোরা স্বাধীনতা সংগ্রামী, তোরা বিপ্লবী, তোরা অশান্ত, তোরা মহান বীর। বছর ঘুরল, গোটা গাজা এখন মহাশ্মশান, বিরাট কবরস্থান, লক্ষাধিক লোকের মৃত্যু। তো এক মারেগা হাম হাজার মারেগা, 10 नहीं 1000। বোঝে না, দুর্বলতম দুর্বলতর এদের নেতা যারা, তারা কদিন পরে পালাবে। যেমন পাকিস্তান লাফাচ্ছে না, পাকিস্তানের প্রত্যেকটা নেতা তার পরিবারকে ইতিমধ্যে লন্ডনে পাঠিয়ে দিয়েছে, আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, দুবাই পাঠিয়ে দিয়েছে, সৌদি আরব পাঠিয়ে দিয়েছে, ইরান পাঠিয়ে দিয়েছে, ইরাক পাঠিয়ে দিয়েছে। গোটা পরিবারের লোক ইতিমধ্যে পালিয়ে গেছে। যদি ভারত হঠাৎ করে অ্যাটাক করে দেয়, আমি টুক করে প্লেন ধরে পালাবে। গোটা পাকিস্তানের সাধারণ মুসলমান বল, কি বুদ্ধি! হায় রে মোল্লা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জনজাতি এখন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জনজাতি। ইসলাম বলিনি কিন্তু, জনজাতি বলেছে। এটা একবার বলেছিলাম। মুসলমান না, কেন বলছেন? হ্যাঁ, সব দিক দিয়ে। এই যে আপনি পরে আছেন চশমা, এই যে জামা, এই যে মোবাইল, এই যে টিভি, এই যে ইলেকট্রিসিটি, এই যে ল্যাপটপ, এই যে ঘড়ি, এই যে এতগুলো জীবনদায়ী চিকিৎসার যে মেশিনপত্র, একটা মুসলমান সৃষ্টি করেছে বলুন? 100 কোটি বেশি মুসলমান, একটা তৈরিতে মুসলমানদের অবদান আছে। মুসলমানরা বলবে আমরা বিধর্মীদের কিছু নেব না, তাহলে তো ল্যাংটোয় থাকতে হবে। কাপড়টা তো খ্রিস্টানদের তৈরি, ইহুদিদের তৈরি। কে করেছে এটা? এই কলটা কার? বাবার, মুসলমানদের। একটা সময় মুসলমানরা বিজ্ঞানে গিয়েছিল, মধ্যযুগের উসালামদের। এই বীজগণিতের প্রণেতা তারা, জিরো বীজগণিত। এই যে কাগজ, চীন থেকে টেকনোলজি গোটা পৃথিবীতে ছড়িয়েছিল। ইতিহাস তাদের হাতে গড়া বলা যায়। তারা তো শিক্ষা দীক্ষা থেকে সরে গেছে। এই আধুনিক পৃথিবীতে তাদের অবস্থান বলছে, আধুনিক পৃথিবী কিচ্ছু নেই। 100 কোটি আবর্জনা পৃথিবী। একটা এপিজে আব্দুল কালাম দেখে কি হবে? কি করেছে? মহা তৈরি করেছে, ভালো বিজ্ঞানী। এরকম চড়িচিটি ভারত পৃথিবীতে আছে। মৌলিক সৃষ্টি বলছি। ইহুদিরা কত ভাই, কত পার্সেন্ট? পৃথিবীতে 2 কোটি 3 কোটি, 3 কোটি 2 কোটির মধ্যে 1 লাখ ইহুদি যার যোগ্যতা, গোটা পৃথিবীর 100 কোটি মুসলমান যোগ্যতা। তারা মারবেন তো কারা মারবে? কি বললাম? 3 কোটি যদি ইহুদি হয়, 1 লাখ ইহুদি যার যোগ্যতা, গোটা বিশ্বে 100 কোটি মুসলমানদের যোগ্যতা তার ধারে কাছে। কেন এটা হলো? আল্লাহ কি বারণ করেছিল? পবিত্র কোরআনে এলান করেছিল। জ্ঞান বিজ্ঞান চর্চা নেই। পৃথিবী যখন এগিয়ে চলেছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন পিছিয়ে বিবি তালাকের ফতোয়া করছি কোরআন হাদিস চষে। এরকম আছে না? বেরাতে পারলাম না, কবির বক্তব্য। আমরা বিবি তালাক করবো, তালাক দেবো, বিয়ে করবো, বিয়ে করবো, তালাক দেবো, এটা নিয়েই ব্যস্ত। ওয়াকাফ চুরি করবো, খালি হিন্দুরা ঢুকে যায়। আমরা মোল্লারা আমাদের ওয়াকাফকে চুরি করবো না, কাশ্মীরও তাই বলেছিল। আমরা মোল্লারা আমরা শুধু কাশ্মীরি মেয়েকে বিয়ে করবো, অন্য রাজ্যের লোকেরা কেন বিয়ে করবে? 370 তাই ছিল।
আমরা খালি আমাদের এই কাশ্মীরে যে প্রপার্টি গুলো আমরা খালি কেনা বেচা করবো, অকাশ্মীরি করে হিন্দু হিন্দু এলে হবে না। 370,000 তুলে দিল, এখন গিয়ে আপনিও বিয়ে করতে পারেন, সমস্যা হয়ে গেছে তো। এবার আপনি গিয়ে জমি জায়গা কিনতে পারেন। এই যে জঙ্গি আনাটা হচ্ছে এই জন্যই তো হয়েছে, আসল কথা এইটা। 370 ধারা বিলোপ সাধনের পরে ওরা কাশ্মীরের একটা অংশের লোক আর পাকিস্তানি সন্ত্রাসীরা, এমনকি পাকিস্তান রাষ্ট্র ভেতরে ভেতরে না খুঁজছিল, অনেকদিন ধরে সুযোগ খুঁজছিল, কেন যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে কাশ্মীরের জনবিন্যাস। 370 ধারায় যেটা বারণ ছিল যে কোনো কাশ্মীরে ল্যান্ড কিনতে পারবে না। কাশ্মীরি মহিলাকে যদি কেউ বিয়ে করে, কাশ্মীরি মহিলা যদি অন্য কোনো পুরুষকে বিয়ে করে, তাহলে তার সম্পত্তির অধিকার থাকবে না। পয়েন্টে যান, কাশ্মীরের যে স্টেটের যে চাকরি অন্য রাজ্যের কোন লোক ঢুকতে পারবে না, অন্য রাজ্যের কোন লোক এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে, ইন্ডাস্ট্রি করতে পারবে, ঢুকতে পারবে না। এগুলো হচ্ছে 370। এখন কি হচ্ছে, 370 ধারা উঠে যাওয়ার পরে 85,000 অকাশ্মীরি অহিন্দু, এই অমুসলিম, তারপরে কিছু বসেও থাকতে পারে, 85,000 অকাশ্মীরি, তারা ওই কাশ্মীরে ল্যান্ড কিনেছে, বসতি স্থাপন করেছে। ওরা ভাবছে আগামী সামনে কিছু বছরের মধ্যে অমুসলমানরা কাশ্মীরে বিপুল সংখ্যক ঢুকে গিয়ে মুসলমানরা মাইনরিটি হয়ে। আর তারা কিভাবে কাশ্মীরে ঢুকেছিল, তারা প্রথমে পর্যটক হিসেবে ঢুকেছে। এই আপনি পর্যটক হিসেবে ঘুরতে গিয়ে বললাম, ও রশিদ ভাই তোমার জায়গা আমি চাই, কত করে ভাই? পাহেলগাঁও গেলাম, সোনমার্গে গেলাম, গুলমার্গে গেলাম, ওরা এমনি 50,000 টাকা জায়গা আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, পয়সা তোমার কিনে নিল। এইভাবে পর্যটক হয়ে মূলত হিন্দুরা, পয়সা তাদের আছে, মোল্লাদের কি পয়সা, বড় বড় ক্যাপিটালিস্টরা, শিল্পপতিরা, শিক্ষিত লোকেরা, তারা কাশ্মীরে ঢুকে গিয়ে জমি কিনছিল। তাই টার্গেট হলো পর্যটক এবং হিন্দু পর্যটক। দিল তো আর 25টা ভয় দেখাবার জন্য, তোরা আর আসিস না, দেখেছিস তো কেমন সমূলে বেরোতে পারতো, এটা চেতাবনী। কাশ্মীরের এক অংশের মানুষের মনে হয় তাতে ইন্ধন আছে, সেটা বোঝা দরকার ছিল ভারতীয় গোয়েন্দা, যে গোকুলে কোনো বোধ কাজ করছে কিনা। আসল আক্তার বুঝতে পারে, আমি জানতাম হচ্ছে। এটা একটা খুব বড় আপনি কথা বললেন, বড় কথাই তো বলি ভাই, যে মুসলিম ব্যতীত অন্যান্য হিন্দু ধর্মাবলম্বী মানুষ কাশ্মীরে গিয়ে তাদের যে এই যে কাশ্মীরের সম্পত্তি কেনা এবং সেখানে স্থায়ীভাবে বসবাস স্থাপন করা, এখানে কোথাও তাদের মেজরিটি হয়ে যাবে, একদিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এই জায়গাটা আটকাতে কোথাও একটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের প্রতি একটা থ্রেট, যে তোরা এলে কিন্তু এরকম ভাবে তার পরিণাম ঘটবে, সুতরাং আমরা যেমন আছি তেমন থাকবো। এইটা সেকেন্ড হচ্ছে 370 ধারা লাগু করার পর অশান্তি তেমন হয়নি, কাশ্মীরের মানুষের লাভ হচ্ছিল, পর্যটক বাড়ছিল। গত বছর 2 কোটি গেছে, এবারও 3 কোটি যাওয়ার কথা। পার পর্যটক যদি 50 লাখ খরচা করে, তাহলে 3 কোটি মানে কত হচ্ছে, 150 কোটি না কত হচ্ছে, তাহলে এত টাকা লাভ প্রতিটা মরশুমে। কম সাধারণ তরুণী বেকার কাশ্মীরিদের কাছে কাজ, ভারতীয়রা যদি ওখানে ইন্ডাস্ট্রি খোলে ওদের কত লাভ, শিল্প কারখানা বাড়বে, উন্নয়ন তো চাইনি, ওরা ওদের মধ্যে থাকবে, ছোট্ট কুয়োর মধ্যে। কাজী মাসুম আক্তার পশ্চিমবঙ্গের মুসলিমদের মধ্যে আলো ছড়াতে চেয়েছে, তাদের পৃথিবী দেখাতে চেয়েছে, এই বিশ্ব তাদের উপযুক্ত হয়ে উঠুক, তাদের জন্য হোক। এই বাংলায় গিয়ে যাক, ভারতবর্ষের একটা অংশের মানুষের ক্ষয়রোগ হবে, দুরারোগ্য ক্ষয়রোগ দেশ কখনোই করতে পারে না। তাই দেশ মাতার জন্য যখন রক্ত ঝরিয়েছিলাম, মুসলমানরা যখন চুপ করেছিল, আমার দুঃখ হয়নি ওদের জন্য, ওরা তো বোঝে না। কিন্তু যারা বলে আমরা বুঝি, যারা বলে আমরা দেশপ্রেমী, ভারত তা কি যায় বলি পিছন দিয়ে চুরি করছে, তারা কোথায় ছিল? ভারত তা কি যায় বলি কাটবারি নিচ্ছে পিছন দিতে, কাটবারি কে বলে ভণ্ডামি। যারা কাজী মাসুম আক্তারের পাশে লড়াইনি, 8 বছর হয়ে গেছে, এখনো কোর্টে লড়াই চালাচ্ছি, ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, ওরা সংখ্যা 1 লক্ষ, আমি 1 লাখ লড়ছি, ওদের বিপুল টাকা, আমি অর্থহীন। পাশে দাঁড়াইনি কেউ, যারা দাঁড়াচ্ছে না তারা এই দেশের শত্রু, যে মিডিয়া চুপ আছে তারা সমাজের শত্রু, তারা কুলাঙ্গার, তাদের কোনো কিছু ঠিক নেই, সবটাই ভণ্ডামি, সবটাই ধান্দা। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে স্যারের সাথে আমরা যদি স্যারের যে দৃষ্টিকোণ বিভিন্ন এবং যুক্তি প্রতিযুক্তি, সেখানে কথা বলতে মানে শুধু শুনতেই হয়, মানে মনে হয় শুনেই যাই, কিন্তু আমাদের তো শেষ করতেই হয়। আপনারা স্যার অনেক বৃহত্তর অর্থে অনেক কিছু ব্যাখ্যা করে দিয়েছেন স্যারের সামগ্রিক বক্তব্যের মাঝে। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত যেগুলো কনস্ট্রাকটিভ, সেগুলো আপনারা মতামত দেবেন এবং পরে স্যারের সঙ্গে অন্য কোনো একটা বিষয় নিয়ে আবার কথোপকথন নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন।